ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ঠিক আজ থেকে 1 সপ্তাহ আগে এই শো করতে করতে স্টুডিওতে দাঁড়িয়ে আমি স্বর্ণালী সরকার আপনাদেরকে বলেছিলাম যে সময় বেশি নেই, উল্টা গিনতি যাকে হিন্দিতে বলে, অর্থাৎ উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কারণ এই দেশ আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি, গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এদেশের গণতন্ত্র, এদেশের সংবিধান মনে করে সবার আগে দেশ সর্বোপরি, এবং সেটাই রিপাবলিকের মূল মন্ত্র। ঠিক এদেশে থেকে এদেশের খেয়ে পড়ে যারা মাওবাদের প্র্যাকটিস করে যাচ্ছে, যারা মাওবাদী হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যের, এই শহরের বিভিন্ন প্রান্তে বা সিঁধিয়ে বসে আছে কোনো ইউনিভার্সিটির মধ্যে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। কারণ তারা দেশের শত্রু, তারা দশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা গণশত্রু। এই গণশত্রুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা উচিত, যুদ্ধ ঘোষণা করা উচিত। এই গণশত্রুদের নিশ্চিহ্ন করে দেওয়া উচিত, একদম সমূলে উৎপাটন করা উচিত। আজকে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, রীতিমতো দিনক্ষণ তারিখ উল্লেখ করে বললেন যে 21শে মার্চ 2026 এটাই হচ্ছে ডেট। 21শে মার্চ 2026-এর মধ্যেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মাওবাদী এদেশ থেকে। আর কোথাও মাওবাদ অর্থাৎ মাওইজম বা মাওবাদী অর্থাৎ মাওয়িস্ট কারোরই কোনো চিহ্ন থাকবে না এদেশের কোনো প্রান্তে। সব থেকে বড় ঘোষণা, এবং এই আমার মনে হয় কোথাও এই সময়কালে সব থেকে বড় হেডলাইন্স আজকে দিয়ে দিয়েছেন অমিত শাহ, যে এতদিন পর্যন্ত মিথ্যে জিনিস, মিথ্যে বয়ান, কোর্টের অবজারভেশনকে বিকৃত করে অর্ধসত্য বলে কচি কচি মাথাগুলোকে নষ্ট করেছে। যে নাকি বলা হয়েছে আমাদের দেশ, আমাদের সংবিধান নাকি বলেছে যে মাওবাদে কোনো সমস্যা নেই, মাওবাদ আদর্শ থাকতে পারে। একটা বিকৃত বয়ান। কারণ মনের মধ্যে যদি কারোর কোনো বিশ্বাস থাকে, আদর্শ থাকে, তা নিয়ে কোনো দেশের কেন কোনো প্রান্তেই কোনো সমস্যার কথা নয়, কিন্তু সেই আদর্শের প্র্যাকটিস করা নিঃসন্দেহে মানবতার বিরুদ্ধে। কারণ মাওবাদের আদর্শের মধ্যে ছত্রে ছত্রে রয়েছে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা, গণতন্ত্রকে অস্বীকার করা। মাওবাদের ছত্রে ছত্রে রয়েছে হিংসার প্রশ্রয়। অতএব এই প্র্যাকটিস, এই প্রশ্রয়, এই নিয়ে আলোচনা, এই নিয়ে দেওয়াল লিখন, এই নিয়ে কথা বলা বা এই নিয়ে সমাজ মাধ্যমে কোনো কিছু লেখা, প্রত্যেকটাই একই রকম অপরাধের শামিল। অথচ বোঝানো হয়নি। আমরা আমাদের রাজ্যে দেখলাম যে রাজ্যের বিভিন্ন পকেট এক এক সময় জঙ্গল মহল, আপনারা জানেন যে উত্তপ্ত হয়ে থাকতো, রক্ত ঝরতো, প্রতিদিন গোলাগুলির আওয়াজ শুনতে হতো। নিঃসন্দেহে তো অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সেই মাওবাদ এসে উপস্থিত হয়েছে কোথায় না আমাদের শহরের সব থেকে নামকরা ইউনিভার্সিটির অন্দরে। এবং সেই সময়তেই যখন সংবাদ মাধ্যমকে আক্রমণ করার, অ্যাটাক করার মতো সাহস তাদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক সেই সময় থেকে আমরা বলেছিলাম যে এবার উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যাবে। কারণ তাদের হাতে রয়েছে অগণতান্ত্রিক উপায়, তাদের হাতে রয়েছে স্বেচ্ছাচারিতা, তাদের কাছে রয়েছে দেশদ্রোহিতা। এগুলো তাদের মূল মন্ত্র হতে পারে, বা যারা তাদেরকে তৈরি করছেন তাদের হতে পারে, কিন্তু আমাদের নয়। আমাদের কাছে রয়েছে আমাদের দেশের সংবিধান, আইন, গণতন্ত্র। তার মধ্যে দিয়ে লড়াই চলবে। এবং আজ অমিত শাহর এই ঘোষণার পর নিঃসন্দেহে গোটা দেশের মধ্যে যেরকম যে পকেটগুলো এখনো পর্যন্ত মাওবাদ, মাওবাদী অত্যাচার রয়েছে, কোনোভাবে তারা মরিয়া চেষ্টা করছে প্রাণে বাঁচার, তাদের মধ্যে যেরকম ভয়, ভীতি তৈরি হয়ে গেছে, ঠিক সেরকমভাবেই আমাদের রাজ্যের, আমাদের শহরের কোনো কোনো পকেট, সেখানেও আতঙ্কের পরিবেশ তৈরি হতে বাধ্য। কারণ আমাদের দেশ, আমি আবারও বলি, পৃথিবীতে অন্যতম বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতবর্ষ। আমরা প্রত্যেকে গর্বিত, আমরা ভারতীয়। আর যারা সেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সিঁধিয়ে থেকে
মাওবাদের প্র্যাকটিস করে, মাওবাদী চর্চা করে এবং প্রকাশ্যে মুখ খুলে বলতে পারে হ্যাঁ আমি নকশাল নেতা, হ্যাঁ আমি মাওবাদী, তাদের জন্য আজকে মোক্ষম দাওয়াই, ডোজ, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন অমিত শাহ। উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেল। 21শে মার্চ 2026-এর মধ্যে আতশ কাঁচ দিয়ে খুঁজলেও আর মাওবাদীদের দেখতে পাওয়া যাবে না। কি বলেছেন অমিত শাহ রাজ্যসভায়, শোনাবো শুরুতেই। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। 2026-এর মধ্যে মাওবাদ মুক্ত ভারত শুধুমাত্র তা মুখের কথা নয়, আমরা দেখেছি বিগত কয়েকদিন অন্তত 2014 সাল থেকে 24-এর মধ্যে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখতে পাওয়া গেছে যে গোটা দেশের মধ্যে যে মাওবাদের নৃশংসতা, বিভৎসতা, রক্তঝরা, যে অত্যাচার, অন্যায় দেখতে পাওয়া গেছে যা মানবতার বিরুদ্ধে, তাকে একটু একটু করে জব্দ করেছে বিজেপি সরকার, একটু একটু করে। এবং যে কোনো রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের সাধুবাদ জানানো উচিত ছিল। একসময় আমাদের রাজ্যে যারা আজকে সাপোর্ট করছে এই মাওবাদকে, অর্থাৎ এখানকার 34 বছরের শাসন যাদের ছিল সেই বাম ফ্রন্ট, তাদের পর্যন্ত রক্ত ঝরেছে সব থেকে বেশি এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে। অথচ তারা আজকে বাঁচার জন্য হয়তো এদেরকে সাপোর্ট করা শুরু করেছে, কিন্তু আসলে এই সংবিধানে বিশ্বাস রাখছেন যারা ভারতীয় গণতন্ত্রে পরিকাঠামোতে বিশ্বাস রাখছেন, তারা প্রত্যেকে এক বাক্যে সাধুবাদ জানাচ্ছেন এই সিদ্ধান্তকে। কারণ মাওবাদী, তার প্র্যাকটিস, তার চর্চা এদেশে শুধুমাত্র হিংসা ছড়িয়েছে, রক্ত ঝরিয়েছে এবং এদেশে থেকে দেশ বিরোধী কার্যকলাপে মদত দিয়েছে, প্রশ্রয় জুগিয়েছে, তাকে কোথাও আশ্রয় দেওয়ার জায়গা নেই। আমি আবার ফিরে যাব ঠিক এক সপ্তাহ আগে, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টোরি করার জন্য, কভারেজ করার জন্য আমাদের রিপোর্টাররা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা আক্রমণের মুখে পড়েছিলেন। এক মহিলা সাংবাদিক, তাকে বাঁচানোর জন্য আরেক সাংবাদিক যান, তাকেও আক্রমণের শিকার হতে হয়। এবং তারপর আমরা লাগাতার সারা দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের ছবি দেখিয়েছিলাম, যাতে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। দেশের হেন কোনো প্রান্ত নেই, হেন কোনো রাজ্য নেই যারা এই মাওবাদীদের গুন্ডাগিরিকে নিন্দা জানায়নি। তারপর আমাদের নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ঠিক কি বার্তা দিয়েছিলেন, খুব প্রাসঙ্গিক, আজকে এই জন্য শোনাচ্ছি। ওনার বার্তার মধ্যে নিহিত আছে যে একটা বড় সড়ো পদক্ষেপ এবার নেওয়া হবে। অন্তত রিপাবলিক বাংলা ঠিক যে যে জায়গাতে এই বিষয় নিয়ে জানানোর শেষ জায়গাতে নিঃসন্দেহে জানিয়েছে, জানাবেও, তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অর্ণব গোস্বামী। শোনাবো ঠিক দিন কয়েক আগে অর্ণব গোস্বামীর বক্তব্য। বেঙ্গলে কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেম নেই, ফ্রি ফর অল চলছে ওখানে। লজ্জা করা উচিত। ওই স্টুডেন্টগুলো নিজেকে স্টুডেন্ট বলে, ওরা স্টুডেন্ট কি গুন্ডাগিরি চলছে ওখানে, হুলিগানিজম আর গুন্ডাগিরি চলছে। এটাতে কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। ওদের একটাই অ্যাপ্রোচ, মাই ওয়ে অর দ্য হাইওয়ে, সেটা চলবে না। রিপাবলিক বাংলার সব রিপোর্টার যাদবপুরে যাবে। যাদবপুরে একটা আইল্যান্ড নয়। ওরা ভাবছে কোনো মিডিয়াকে অ্যালাউ করবো না যাদবপুরে, শুধু ওদের ফ্রেন্ডলি মিডিয়াকে অ্যালাউ করবো। প্রশ্ন করা উচিত এইসব স্টুডেন্টকে, পড়াশোনা কিছু করে না, গুন্ডাগিরি করে। আমি ছবিগুলো এখানে দেখছি, আমি এই সব ছবিগুলো মিনিস্ট্রি, ইনফরমেশন ব্রডকাস্টিং, হোম মিনিস্ট্রিতে দেবো, সো দ্যাট এটার উপরে ভালো করে অ্যাকশন হয়। মমতা সরকার কিচ্ছু করবে না। মমতা সরকার ইজ সাপোর্টিং দি স্টুডেন্টস। মমতা সরকার এইটাই চায়, এইভাবে হুলিগানিজম, গুন্ডাগিরি বেঙ্গলে হোক। মমতা সরকার সাপোর্ট করে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগুলোকে প্রশ্রয় দিয়ে এসছে, কারণ তারা মনে করেছে যে ঠিক যেভাবে একটা সময়তে বামেদের সরানোর জন্য কিষণজি বা ছত্রধর মাহাতোকে কাজে লাগানো যাবে, সেই সময়টা প্রবাদ বাক্য খুব প্রচলিত ছিল, কাজের বেলা কাজে, কাজ ফুরলে কিষণজি, মনে থাকবে নিশ্চয়ই। ঠিক সেই সময় থেকে শুরু করে বারবার দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের কাজে লাগিয়ে এসেছেন এবং এখন এই রাজ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অংশকে
রীতিমতো পোষা হচ্ছে, যাতে কখন কখন বিরোধী বিজেপির বিরুদ্ধে নতুন করে প্রচার বা নতুন কোনো আগ্রাসন বা নতুন কোনো হিংসার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো যেতে পারে, কিন্তু সে গুড়ে বালি। আসলে রাজনীতি হোক রাজনীতির জায়গায়, রাজনীতি হোক তার পারফরমেন্সের নিরিখে, রাজনীতি হোক উন্নয়নের নিরিখে, ভোটিং হোক মানুষ কি পেলেন তার নিরিখে, এই ধরনের উল্টো পথে ব্যাকডোর দিয়ে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে, হিংসার আমদানি করে, হিংসার চাষ করে বোধহয় ভারতে আর রাজনীতি করা যাবে না। আমার মনে হয় নতুন এরা শুরু হচ্ছে, কোথাও নতুন দিক শুরু হচ্ছে, নতুন একটা সময়ের মধ্যে ঢুকছি আমরা, এবং সেখানে নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হলো 21শে মার্চ 2026। তারপর আতশ কাঁচ দিয়ে খুঁজলেও দেশের কোনো প্রান্তে আর মাওবাদ বা মাওবাদী পাওয়া যাবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই আলোচনা যারা রয়েছেন, আলাপ করে দিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন প্রাক্তন, স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, এবং রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায়। সোজাসুজি স্বর্ণালীতে আমি জানি যে সবাই নিঃসন্দেহে অমিত শাহর এই ঘোষণা শুনেছেন। প্রত্যেকের কাছে আলোচনায় আসার আগে একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিং নিউজে নজর রাখবো আমি। ছত্তিশগড় থেকে আসছে, তো এই ব্রেকিং নিউজে নজর রাখার আগে আমি শুরুতে আসছি অভ্রর কাছে। অভ্র, কোথাও কি প্রত্যাশিত ছিল? এর আগেও আমরা অনেকবার ইঙ্গিত শুনেছিলাম আমরা, কিন্তু এবার সরাসরি মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতদিন যারা, আমি জানি আপনি প্রাক্তন ছাত্র, যাদবপুরের বিশ্ববিদ্যালয় বিষয়টা আপনি আরো ভালো বলতে পারবেন, এতদিন পর্যন্ত যারা নিশ্চিন্তে নিরাপদে ভাবছিলেন যে আমি নকশাল করি, নকশাল নেতা, আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি, তো সো হোয়াট, আমার মনে হয় তাদেরও এবার এই আস্ফালন লম্ফঝম্পর দিন শেষ হয়ে গেল। দিদি, আপনি যেই মাওবাদীদের বা নকশালবাদীদের আস্ফালনের কথা বলছেন, থ্যাঙ্কস টু এই দুজন যারা রয়েছেন, যেই দলের প্রতিনিধি, সিপিআই যারা মাওবাদীদের বাবা বলা যেতে পারে, আর তৃণমূল কংগ্রেস যারা মাওবাদীদের দোসর বলা যেতে পারে, এদের কল্যাণে আজকে এদের দাপাদাপি, নয়তো কিন্তু এদেরই দাপাদাপি হতে পারতো না। গুটি কতক তো যাদবপুরের প্রেক্ষাপটে। তো যাই হোক, এরা সেটা করবে, এদের সেটা কাজ। কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, প্রথম থেকে একনিষ্ঠভাবে কিন্তু মাওবাদ নকশালবাদের বিরুদ্ধে কাজ করে গেছে। আমি একটা তথ্য তুলে ধরছি। আমরা 2017 সালে এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জঙ্গলমহলকে ঠান্ডা করেছেন, যেভাবেই হোক, যে স্ট্র্যাটেজিতেই হোক, অসাধারণ ঠান্ডা করেছেন। আমরা তো যাদবপুরে এটা দেখতে পাচ্ছি, যিনি জঙ্গলমহল ঠান্ডা করতে পারেন তিনি যাদবপুরে আবার বুঝতেও পারেন। এই তো হচ্ছে দ্বিচারিতা। তো আমরা 2017 সালে অপারেশন সমাধান কিন্তু শুরু করেছিলাম, যেখানে স্পেশালাইজড ফোর্স রিক্রুট করা হয়, বেটার ইন্টেলিজেন্স ইনপুট এর দিকে আমরা নজর দিই, এবং 400টা নতুন সিকিউরিটি ক্যাম্প তৈরি করা হয় মাওবাদী অধ্যুষিত জায়গায়। তার সঙ্গে স্টেটগুলোর সঙ্গে সুন্দর করে সমন্বয় আরও তৈরি করা হয়। সেই স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিনা এবার দর্শক বন্ধুদের ওপরেই ছাড়ছি, কারণ এখানে তো তৃণমূল সরকার, যারা মাওবাদীদের দেখলে তাদের বুকে ব্যথা করে প্রেমে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে টপ মাওয়িস্ট লিডার, সেটা হিদবা মাধবী হোক, রামান্না হোক বা হরিভূষণ হোক, প্রত্যেককে আমরা এলিমিনেট করেছি। আমরা যা কাজ করেছি তাতে লাস্ট 14 বছরে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে লেফট উইং এক্সট্রিমিজম কমতে কমতে 75% অবধি কমে গেছে। আগে আপনারা জানেন সারা দেশব্যাপী 250টা ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু রেড করিডোর বলা হতো, কারণ ওখানে স্পর্শকাতর এরিয়া। সেটা কমে কমে অ্যাজ ফার অফিসিয়াল ডেটা মাত্র 25টা ডিস্ট্রিক্টে নেমে গেছে। আমরা সেইটা করে দেখিয়েছি। আমি পরিষ্কার বলছি, খালি সিকিউরিটি অপারেশনে কিন্তু এই কাজটা হয়নি, তার সঙ্গে যেটা করতে হয়েছে, যেটা মহান কংগ্রেসের সরকার এবং অন্যান্য বামেরা বলুন, তৃণমূল বলুন, যেটা করতে পারেনি বা করার ইচ্ছাও ছিল না, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। 5000 কিলোমিটার প্লাস রাস্তা কিন্তু রুরাল এরিয়াসগুলোতে তৈরি করা হয়েছে, যেখানে রাস্তাঘাট পর্যন্ত ছিল না। খালি তাই নয়, তার সঙ্গে মোবাইল টাওয়ার বসেছে, তার সঙ্গে দান্তেওয়াড়া বাস্তারের মতো জায়গায় কিন্তু যত রকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়া যায় সব হয়েছে। তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট দেওয়া কাদের? ট্রাইবাল ইউথকে। আমরা শুরু করেছি কি রোশনি এবং দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা। এই যোজনাগুলোর মাধ্যমে ট্রাইবাল পপুলেশনের ইউথকে আমরা পরিষ্কার আমাদের সঙ্গে এনেছি। উন্নয়ন যে হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে তাদেরকে আমরা কিন্তু পাঠাতে পেরেছি। এটা এত বছর করা উচিত ছিল, যেটা করা হয়নি। আমি জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি দিদি। খালি তাই নয়, ইন্টারন্যাশনাল লেভেলে নেপাল এবং বাংলাদেশের সঙ্গেও কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের আদান প্রদান হয়, যাতে এফেক্টিভলি মাওবাদকে ইরাডিকেট করা যায়। আর আমরা যে সংকল্প নিই আমরা সেটা করে দেখাই। 2026-এর মার্চ অব্দি ওয়েট করুন। দেশ থেকে যত এরা দালালি করুক না কেন, দেশ থেকে মাওবাদ নকশালবাদ একদম ইরাডিকেটেড হয়ে যাবে। আমি সরাসরি সৈকতের কাছে আসছি। সৈকত, এই এত বড় সিদ্ধান্তের পর
এবং ঘটনাচক্রে যে পরিসংখ্যানগুলো দিচ্ছিলেন অভ্র, আমার নিজের কাছে একাধিক পরিসংখ্যান নিয়ে বসে আছি যে এর আগে অন্তত ইউপিএ জামানার এনডিএ জামানার মধ্যে মাওবাদী হামলা যদি একাল সেকাল ধরি তাহলে তার কি পরিসংখ্যান সেটাও আমার কাছে রেডি রয়েছে, আমি দেখাবো। তবে তাকে সৈকতের কাছে আমার একটাই প্রশ্ন, একটা ছোট প্রশ্ন নিয়ে আমি আসছি যে এটাকে সাপোর্ট করতে পারবেন আপনারা? যেভাবে কোথাও আপনারা বিভিন্ন সময়তে দেখতে পাওয়া গেছে, ইনফ্যাক্ট আমার কাছে এক্ষুনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আসছে, আমি শোনাবো, আপনারা হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না বিকাশবাবুর বক্তব্য শুনে। এখনো পর্যন্ত কিসের এত হেজিটেশন, কেন সাপোর্ট করা যাচ্ছে না, কেন মাওবাদীদেরকে নির্মূল করার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের হাত বাড়িয়ে দেওয়া, এই এত বড় সিদ্ধান্তকে, অমিত শাহ এত বড় সিদ্ধান্তকে কেন আপনারা স্যালিউট করতে পারছেন না? না, মাওবাদীদের হাতে খুন হওয়া 300 শহীদ বেদি নিয়ে এই রাজ্যে যারা বাম রাজনীতি করে, লাল পতাকা নিয়ে রাজনীতি করে মেন স্ট্রিমে, তারা মাওবাদকে প্রশ্রয় দিচ্ছে। যে রাজ্যে মাওবাদীদের আক্রমণে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয় আক্রান্ত হলো, আমরা তাদেরকে প্রশ্রয় দেবো। যে ইউনিভার্সিটির ভেতরে সালকুসরের দাওয়াইয়ের কথা থ্রেট শুনতে হয় আমাদের, আমরা তাদেরকে প্রশ্রয় দেবো। অভ্র বলবার সময় অনেক কথা বললো, বাবা কাকু। আমি আপনাকে পরিষ্কার দুটো কথা বলি, আমাদের স্ট্যান্ড শুনে নিন। বিকাশ রঞ্জন, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, এরা সবাই আমি একটা দলকে বুকে ধরে আগলে রাখার জন্য, এরা সবাই সিপিএম এর এত প্রেম ছিল, তাহলে আপনি বলছেন যে সিপিএম যা ভাবে সিপিআই এট লিস্ট তাই ভাবছে না। আমি একটা দলকে রিপ্রেজেন্ট করি, এই রাজ্যে বামফ্রন্ট বলে একটা জোট রয়েছে, তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আমাদের দুটো স্ট্যান্ড, আমি দুটো লাইন শুধু বলতে দিন আমাকে। প্রথমত, গত ফেব্রুয়ারিতে আমাদের সিপিআই এর এক সমাবেশে কেন্দ্রীয় নেতা পল্লব সেনগুপ্ত পরিষ্কার বলেছে যে বন্দুকের নলের মধ্য দিয়ে যারা গোটা দেশের অভ্যন্তরে এই আতঙ্কমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা সমর্থন করি না। আমরা চাই তারা মূল স্রোতে ফিরে আসুক, রাজনীতিতে আসুক। দ্বিতীয়ত, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আপনি গোটা দেশ জুড়ে, আমরা ইউএপিএর বিরোধী, কিন্তু কংগ্রেসের সরকার ছত্তিশগড়ে, আপনার মনে থাকার কথা, পুরো কংগ্রেসের দলটা উঠে গেল, মার্ডার হয়ে গেল মাওবাদীদের হাতে। কেউ প্রশ্রয় দিয়েছে? এই রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে দিনের পর দিন আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয়েছে, শহীদের লাশ কাঁধে বইতে হয়েছে। আমার প্রশ্ন দুটো জায়গায়। এক, এই রাজ্যে কে বলেছে মাওবাদী মুক্ত ভারত করতে না? কিন্তু যারা আজকে আমাদের মাওবাদীদের বাবা দাদু বানিয়ে দিচ্ছে, যাদবপুরে কারা মাওবাদী নেতা মহিবকে এমএলএ ক্যান্ডিডেট করেছিল, কারা কৃষ্ণনগরে যাদবপুরের মাওবাদীকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক না ভুল, কারা নেপালে বুঝতে পারছি না, মোহাম্মদ সেলিম কে সমর্থন করে, সৃজন ভট্টাচার্যকে সমর্থন করে, বৈঠক করে, সুজন চক্রবর্তী সমর্থন করে, সৈকত শান্ত হন, সৈকত শান্ত হন, সরকার যা ব্যবস্থা নেবে আমি টেনশন হয়ে গেছে বুঝতে পারছি, একদম না টেনশন হয়ে গেছে। সাপোর্ট করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, এদেরকে আপনারা সাপোর্ট করেন না করেন না? এরা মাওবাদীদেরকে প্রোটেকশন দিচ্ছেন, এখন নির্লজ্জের মতো হেরে গিয়ে শূন্য হয়ে গিয়ে মাওবাদীদের আশ্রয় পাচ্ছেন। এরা কষ্ট হচ্ছে জানি আপনাদের, আপনি জোট একদম না। আমরা পরিষ্কার বলছি, মাওবাদীদের নামে আদিবাসী গণহত্যা বন্ধ হোক, মাওবাদীদের ধর্মের নামে মোহাম্মদ সেলিম বলেছে এরা নাকি গণতন্ত্রের প্রতীক, নকশালরা গণতন্ত্রের প্রতীক, নকশালরা গণতন্ত্রের প্রতীক। ছত্তিশগড়ে হচ্ছে নাকি আম্বানি আদানি রাতে জঙ্গল কেটে দেওয়ার পরিকল্পনা হচ্ছে? আমরা আমি বলছিলাম এক সেকেন্ড আজিজুল বাবুর কাছে আসবো, প্লিজ এক সেকেন্ড। বলছিলাম বিকাশ রঞ্জনের বক্তব্য আমাদের কাছে আসছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য বলছিলাম আসবে, বলতে বলতে এসে পৌঁছে গেল। খুব ইচ্ছে করছিল বিকাশ বাবুর সঙ্গে কথা বলার জন্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এসে পৌঁছে গেল আমাদের কাছে। একবার শোনাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তের পর কি প্রতিক্রিয়া দিচ্ছেন, একবার শোনা যাক না, শুনুন। তিনি ভাবছেন তার প্রশাসনিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, মিলিটারি দিয়ে কিছু মানুষকে খুন করতে পারবেন, কিছু মানুষকে খুন করার উল্লাসের মধ্যে দিয়ে তিনি ভাবছেন যে মাওবাদী দর্শন বা মার্ক্সবাদী দর্শন তাদের উড়িয়ে দেবেন। অত সহজেই যদি মার্ক্সবাদী দর্শনকে উড়িয়ে দেওয়া যেত বা মাওবাদী চিন্তাকে উড়িয়ে দেওয়া যেত তাহলে তো কথাই ছিল না। আসলে অমিত শাহ যেটা বলতে চাইলেন যে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আমি ভালো গুন্ডামি করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো খুন করে কীভাবে যারা মাওবাদী মতামত নিয়ে আছেন তাদের সামাল দেওয়া যায়, খুন করা যায়। আমি আমার টিমকে বলবো যদি সম্ভব হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফোনে ধরার জন্য, যোগাযোগ করার জন্য। বিকাশ বাবু, আপনাকে আপনার মনে হচ্ছে
এই সিদ্ধান্তের পর আমি জানি না আপনাদের দৈন্য দশা ঠিক কোন জায়গায় আপনাদেরকে নামিয়ে দিয়েছে। আপনি বলছেন যে মাওবাদ দর্শন, মার্ক্সবাদ দর্শন, বিকাশবাবু আপনাদের কাছে মাওবাদ মার্ক্সবাদ এক হয়ে গেল আজ? ভুলে গেলেন সেই সমস্ত দিন যখন আপনারা কান্নাকাটি করছিলেন, যখন আপনাদের মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করা হয়েছিল? আজকে কোন জায়গায় দাঁড়ালে, কোন জায়গায় অসহায় হলে আপনারা বলতে পারেন যে মাওবাদ মার্ক্সবাদ এক? আপনারা বলছেন কয়েকটা মানুষকে খুন করে উল্লাস করবে বিজেপির সরকার, আর দিনের পর দিন দান্তেওয়াড়া থেকে শুরু করে বাস্তার থেকে শুরু করে একের পর এক ছত্তিশগড় আমাদের জঙ্গলমহল, একের পর এক সরকারি আমলা, পুলিশ থেকে শুরু করে সেখানকার সাধারণ জনজাতি থেকে শুরু করে এমনকি আপনাদের দলের একের পর এক নেতাদেরকে খুন করে রক্তগঙ্গা বই দিয়েছে যারা, আপনি আজকে তাদের হয়ে সাফাই গাইতে নেমেছেন। আপনি কাদের হয়ে কথা বলছেন বিকাশবাবু? কাদের হয়ে কথা বলছেন? বয়স হয়েছে মানলাম, কিন্তু বয়স হওয়ার মানে নিজের দর্শন, নিজের তত্ত্ব, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের ইতিহাস ভুলে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বাহ, চমৎকার, কিছু বলার নেই আমার। আমি আজিজুল বাবুর কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে কিষণজির পর চিদম্বরমকে তিনি ফোন করে বলেছিলেন যে আর কিছু এ রাজ্যের ক্ষেত্রে মাওবাদী কিছু রইল না, সব নিকেশ হয়ে গেছে, এবার জঙ্গলমহল হাসবে। ঘটনা কমেছে অনেকটা, আমি বলতে পারবো না এখানে বসে, এই চেয়ারে বসে, যে একদম যা পরিস্থিতি ছিল তাই পরিস্থিতি রয়েছে, কিন্তু নির্মূল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্মূল করতে পেরেছেন, পেরেছেন, কিন্তু তারপরে তো কিছু অংশকে প্রশ্রয় দেওয়া হয়েছে। যাদবপুর মতো বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে, এখানে আইজুলের কাছে আসবো। তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এই মুহূর্তে আপনার একটা বক্তব্য আমার শোতে আমি শোনালাম, এই বক্তব্য আপনি পাঠিয়েছেন, আমি এসে শোনালাম, এই কিছুক্ষণ আগে শুনলাম। আপনি বলছেন যে অমিত শাহ এই ঘটনার পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে যারা মার্ক্সবাদ মাওবাদকে খুন করতে চাইছে, নষ্ট করতে চাইছে, কিছু মানুষকে খুন করতে চাইছে, এইটা আপনি কাদের জন্য প্রয়োগ করছেন? আপনার কাছে কি মাওবাদ আর মার্ক্সবাদ এক হয়ে গেছে বিকাশবাবু? প্রথমত আপনারা আমার কথার অর্থ বোঝেননি। আমি যা বলেছি সেটা হচ্ছে যে কোন দর্শন, সেই দর্শনের উদ্ভ্রান্ত যুবকরা থাকতে পারেন, দর্শনটা ভুল হতে পারে, কিন্তু সেই দর্শনের যারা অনুগামী তাদের আমি ফিজিক্যালি অ্যানিহিলেট করলাম, খুন করে দিলাম রাষ্ট্র ব্যবস্থার সাহায্যে, এবং খুব নিজেকে গর্বিত বোধ করলাম যে আমি এদের সাহায্য করে দিচ্ছি। এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, অগণতান্ত্রিক। যদি মাওবাদকে আপনাদের বিপদ মনে, আমাকে বলতে দেবেন প্লিজ। মাওবাদকে যদি আপনাদের মনে হয় বিপজ্জনক, আমরা মনে করি বিপজ্জনক, আমরা মাওবাদের বিরুদ্ধে নিরন্তর দার্শনিক লড়াই চালিয়ে যাই। উগ্রবাদীবাদ, এই উগ্রবাদী মতবাদকে মৌলবাদীরা সমর্থন করেন, আপনারাও সমর্থন করেন আপনাদের সুবিধের জন্য। মানে আমি বলছি আপনারা মানে অমিত শাহরা। এখন যখন তারা বলছেন কি অমিত শাহ যে আমি খুন করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে খুন করে এদের ঠান্ডা করে দেবো, এটা হয় না। এটা দর্শনকে যদি ঠান্ডা করতে হয়, আপনাদের সময়, বামফ্রন্টের সময় মাওবাদীদের উপরে অ্যাকশন নেওয়া হয়নি? ইউপিএ জমানায় আপনারা মাওবাদী নিকেশ করার জন্য অ্যাকশন নেননি? আপনি তো মুশকিল হচ্ছে আপনার এই যে আপনি আপনার কথা আমার মুখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলছি কোনো একটা দর্শন কি, আমার কথাটা বলতে দিন, এটা অনুগ্রহ করে ধৈর্য ধরুন না। কোনো একটা দর্শন, সেই দর্শনে উদ্ভ্রান্ত মানুষ যদি যুক্ত হন, সেই দর্শনের বিরুদ্ধে পাল্টা যদি মতবাদ না হাজির করতে পারেন, তাহলে গুটি কয়েক মানুষ যারা সেই দর্শনে আক্রান্ত হয়েছেন তাদের খুন করলে পরে সেই দর্শনকে শেষ করা যায় না। আমার এটাই বক্তব্য। না, 2009-10 তাহলে আপনারা পাল্টা কোন দর্শন দিয়েছিলেন? আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি মাওবাদীদের দ্বারা। মাওবাদীদের তখন আপনারা, মমতা, সকলেই উৎসাহিত করেছেন করে বামফ্রন্ট সরকারকে। বিকাশবাবু, আজকে আপনাদের দলের নেতারা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আরো অনেকে, তারা প্রত্যেকে মাওবাদী কেউ গ্রেপ্তার হলে তাদের জন্য রাস্তায় নেমে পড়ছেন। আপনি বলছেন মার্ক্সবাদ মাওবাদ, আপনি বাইটে বলেছেন, আপনার সেই বাইটটা শুনিয়েছি। আমার আলাদা করে মিথ্যে কথা বলার বা নতুন কিছু চাপানোর জায়গা নেই। আমার বাইট শুনিয়েছেন, শোনান, আরো শোনান। যে কোনো বুদ্ধিমান লোক আমার বাইটের অর্থ বুঝতে পারেন, যারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে চিন্তা করতে পারেন, যারা একটা নির্দিষ্ট দর্শনকে নিয়ে চিন্তা করেন, তারা হয়তো আমার মতামত বুঝতে পারবেন না। আমি আবারও বলি, অমিত শাহ যা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি একটা সন্ত্রাসবাদীর কথা বলেছেন যে খুন করেই আমরা এদের সামলে দেব, পাল্টা দার্শনিক লড়াই করে সামলাবো না। এটাই হচ্ছে অমিত শাহর বক্তব্য। এবার আপনি আপনার বক্তব্য বলুন, আমার মতামত আমি বললাম, এবং সেভাবেই দার্শনিক
আমার মতাদর্শের সঙ্গে আমি আপনার মতাদর্শ মেলাতেও চাইছি না, কারণ আপনারা 2009-10 সালে বামফ্রন্টের সময় 2011-এর আগে যে মতাদর্শের কথা বলেছিলেন এখন তার বয়ানটা মিলছে না। আমি সেই সময় তো আপনাদের কথা শুনেছিলাম আর এখন আপনাদের কথা শুনছি, দুটোর মধ্যে এলিমেন্ট ডিফারেন্স রয়েছে। সেই সময় আপনারা মার্ক্সবাদ মাওবাদকে এক সারিতে একসঙ্গে এক পংক্তিতে উচ্চারণ করেননি। আজকে আমি জানি না কোন অসহায়তা থেকে আপনাকে একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে। আপনি বলছেন গুটি কয়েক মানুষ যদি মাওবাদ দর্শনে বেঁচে থাকে তাতে সমস্যা কোথায়? ওই গুটি কয়েক মানুষের মাওবাদ দর্শনের থাকাটাকে আপনি জাস্টিফাই করছেন, যারা সংসদীয় রাজনীতির বিরুদ্ধে, যারা ভারতীয়ের বিরুদ্ধে, যারা ভারতের নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে, তাদেরকে আপনি বলছেন যদি তাদের মধ্যে সেই আদর্শ থাকে তাতে তাদেরকে খুন করাটাকে আপনি সাপোর্ট করতে পারছেন না। আমার এই তত্ত্বটা ঠিক ক্লিয়ার হলো না। আপনি উত্তর দেবেন নিঃসন্দেহে। এখানে অভ্র একটা প্রশ্ন করতে চাইছে আপনাকে, যদি অভ্র প্রশ্নটা শুনে নিন। এবার বলি আমার কথাটা বলি। বিকাশবাবু নমস্কার। আমি কথা বলবেন। হ্যাঁ বিকাশবাবু নমস্কার। আমি হচ্ছে আপনারা অ্যাঙ্কারের রোল থেকে আপনারা একটা নির্দিষ্ট মৌলবাদী ধারণা। আচ্ছা ঠিক আছে বিকাশবাবু, আপনি একজন রেসপেক্টেবল মানুষ, আপনি রেসপেক্টেবল মানুষ। আমি বিজেপি মুখপাত্র ডক্টর অভ্র সেন বলছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই উইথ ডিউ রেসপেক্ট স্যার, যে দেখুন যখন অমিত শাহজি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলেছেন উনি কিন্তু মার্ক্সবাদীদের কথা বলেননি, কিন্তু আপনি যখন বাইটটা দিয়েছেন তখন আপনি কিন্তু মাওবাদ মার্ক্সবাদ একসঙ্গে মিলিয়ে বলেছেন। তো আপনি বললেন যে কোনো বুদ্ধিমান মানুষ সেটা বুঝতে পারবে যে আপনার বক্তব্য কী। আমি হয়তো নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি, বুঝতে পারিনি, কিন্তু আপনি একটু বুদ্ধি পরিচয় দিয়ে বুঝিয়ে দিন যে অমিত শাহর মুখে আপনি কখন মার্ক্সবাদীদের কথা শুনলেন। আর দ্বিতীয়ত, মাওবাদীরা তো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে, তারা রাষ্ট্র ব্যবস্থাকেই তারা বিশ্বাস করে না, তারা ভাঙতে চায়। এবার আপনারা তো সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী সিপিএমের পক্ষ থেকে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করে মাওবাদ এবং মার্ক্সবাদকে এক করছেন? তাহলে কি আপনারা একসঙ্গে যোগসাজশ করে কাজ করেন? এটা কি এক্সপোজ হয়ে যাচ্ছে? আর দ্বিতীয়ত, আপনি কি মনে করেন না আপনি একজন স্বনামধন্য আইনজীবী? আপনি কি ইউএপিএ মানেন না? আপনি কি জানেন না ফার্স্ট শিডিউল অফ ইউএপিএতে 24 এবং 25 নম্বরে লেখা আছে যে কোনো মাওবাদী বা নকশালবাদী অর্গানাইজেশন করা ব্যান্ড আমাদের দেশে? আপনার এই ব্যাপারে যদি আপনি বক্তব্য রাখেন। আমি উত্তরটা নিই বিকাশবাবু প্লিজ। আমার উত্তরটা শুনবেন তো? নিশ্চয়ই শুনবো। মাঝখানে নিশ্চয়ই বাধা দেবেন না? অবশ্যই না, আপনি বলুন। আমার পরিষ্কার বক্তব্য, আমি কখনোই বলিনি মাওবাদ আর মার্ক্সবাদ এক, এটা আপনাদের কাল্পনিক চিন্তা। আমি বলেছি বিভিন্ন দর্শনের কথা, যে মাওবাদ একটা দর্শন, যে দর্শনটা আমরা গ্রহণ নাও করতে পারি, সেই দর্শনে যারা নিজেদের গ্রহণ করে লড়াই করছে তাদের ব্যক্তিগতভাবে খুন করে একটা দর্শনকে কিন্তু দমিয়ে দেওয়া যায় না। যেমন আমরা কেউ যদি মনে করি আরএসএস একটা ক্ষতিকারক দর্শন, তা আরএসএস এর লোকজনদের আমরা খুন করবো ক্ষমতায় থাকলে পারি এবং খুন করে বলবো আরএসএস দর্শন মিটে গেল। আমি একদম বুঝতে পারলাম আপনার কাছে এই দর্শনের জায়গা রয়েছে, আপনার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা রয়েছে, মাওবাদ দর্শনে আপনার ভরসা রয়েছে। আমরা নেহাত নির্বুদ্ধি, আপনি বুদ্ধিমান, আমি বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ বিকাশবাবু, আর কথা বাড়াচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। দীপাঞ্জন বাবুও রয়েছেন, আইজুল বাবুও রয়েছেন। আমি যদি ভুলে গিয়ে থাকেন কি বলেছেন বিকাশবাবু, তাহলে আমি আরও একবার আমার টিমকে বলবো একটুখানি প্লে করে দিতে, কয়েক সেকেন্ড মাত্র নেব, যে একই সঙ্গে একই পংক্তিতে কি করে মাওবাদ মার্ক্সবাদ উচ্চারণ করার পর উনি বলছেন যে আলাদা একটা দর্শন, সেটা আলাদা, যেখানে মার্ক্সবাদ নিয়ে কোনো আলোচনা হয়নি, অথচ তিনি একই পংক্তিতে সেটা রেখেছেন। আরেকবার শুনিয়ে দিই আমি, তাহলে বোধহয় আরও স্পষ্ট হয়ে যাবে। তিনি ভাবছেন তার প্রশাসনিক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, মিলিটারি ট্রিটি দিয়ে কিছু মানুষকে খুন করতে পারবেন। কিছু মানুষকে খুন করার উল্লাসের মধ্যে দিয়ে তিনি ভাবছেন যে মাওবাদী দর্শন বা মার্ক্সবাদী দর্শন তাদের উড়িয়ে দেবেন। অত সহজেই যদি মার্ক্সবাদী দর্শনকে উড়িয়ে দেওয়া যেত বা মাওবাদী চিন্তাকে উড়িয়ে দেওয়া যেত তাহলে তো কথাই ছিল না। আসলে অমিত শাহ যেটা বলতে চাইলেন যে আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আমি ভালো গুন্ডামি করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো খুন করে যে কীভাবে যারা মাওবাদী মতামত নিয়ে আছেন তাদের আমার খুন করা যায়। আমি নিঃসন্দেহে বিকাশবাবু বাড়িতে বসেও বা যেখানে রয়েছেন তিনি কাজের মধ্যে আবারও তিনি শুনবেন, এবং আমরা বাংলা গ্রামার ব্যাকরণ যতটুকু জানি উনি বক্তব্যের মধ্যে বললেন যে মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ দর্শন, মাওবাদ দর্শন বা মার্ক্সবাদ, এই বা মানে যাকে ইংলিশে বলি আমরা অর্থাৎ এটা বা ওটা, মাওবাদ দর্শন এবং মার্ক্সবাদ দর্শন উনি বলেননি। বাকিটা ওনার বিশ্লেষণ আপনারাও শুনলেন, আমিও শুনলাম। কিছু করেননি, খুব সংক্ষেপে আসছে। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং আইজুল রয়েছেন। আইজুল বাবু খুব সংক্ষেপে কি বলবেন? দেখো 1960 সালে এই দেশে একটি রাজ্যে একটি জেলার একটি পুলিশ থানায় এই নকশালবাদ জন্ম হয়েছিল। আজ সেখানে 14টা রাজ্য জুড়ে 160টি জেলার 560টি পুলিশ থানাতে ছড়িয়ে পড়েছে।
হঠাৎ করে তুমি 21শে মার্চ 2026-এর মধ্যে নকশাল মুক্ত ভারতবর্ষ হয়ে যাবে, এটা জুমলা সরকারের জুমলাবাজি ছাড়া কিছু নয়। কেন বলছি আমি কথাটা কেন বলছি শোনো, এটা কিভাবে, এটা শুধুমাত্র তুমি যদি, আমি বলিনি, শুধুমাত্র আমি চাই রাষ্ট্রবিরোধী মাওবাদ, আমি চাই রাষ্ট্রবিরোধী, আমি বলে দিচ্ছি আমার কথা না, আমি তথ্য বললাম, আমি তথ্যের কথা এসো। তথ্য হচ্ছে দেখো, মাওবাদ বা নকশালবাদ রাষ্ট্রবিরোধী শক্তি, এ নিয়ে কোনো দ্বিধা নেই। প্রশ্ন হচ্ছে এটাকে তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, আইন শৃঙ্খলা রক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখবে নাকি এটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কিনা? তোমাদের সঙ্গে এই অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের আমরা দমনের নামে রাষ্ট্রীয় গণহত্যা চাই না, আমরা চাই কিষাণজির সঙ্গে কি করেছিলেন, অংশগ্রহণ, সংসদীয় গণতন্ত্রে তৃণমূল কংগ্রেসের সমর্থক বলছেন মাওবাদ সমস্যা বা নকশালবাদ সমস্যা সমাধানের একটা জনপ্রিয় তত্ত্ব আছে। তত্ত্বটা বলি, 2004 থেকে 2014 পর্যন্ত, আমি বলে দিই 2004 থেকে 2014 আমাদের গ্রাফিক্স চলছে, এত তাগিদ কেন 21শে মার্চের মধ্যে 274টা ঘটনা ঘটেছিল, কর্পোরেটদের হাতে কি জঙ্গল তুলে দেবে? 2014 থেকে 2024 হিংসার ঘটনা ঘটেছে 7696। এর মধ্যে জুমলা কোথায় পেলেন? আদিবাসীদের জন্য রাজনৈতিক আলোচনাটা কিষাণজির সঙ্গে কেন করেননি? কিষাণজির সঙ্গে কেন রাজনৈতিক আলোচনা করেননি? খুন করতে হলো কেন? করতে হচ্ছে কেন? এটাই প্রশ্ন। আমি চাইছি রাজনৈতিকভাবে মোকাবেলা হোক। রাজনৈতিক এই রাজনৈতিক দীপাঞ্জ কিষাণজির সঙ্গে কেন করেননি? রাজনৈতিক মোকাবেলা কিষাণজির সঙ্গে কেন করবে? আর ফুলচন্দন দিয়ে পুজো করাবে মা। দীপাঞ্জন চক্রবর্তী, আমি ডিবেট শেষ করছি, দীপাঞ্জন বাবুর কাছে আসবো, শুধুমাত্র দীপাঞ্জন চক্রবর্তীর রিঅ্যাকশন নেব, আর কারণ নয়। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শুধু দীপাঞ্জন চক্রবর্তীর রিঅ্যাকশনটাই নিচ্ছি। দীপাঞ্জন বাবু, কোন পদ্ধতিতে এতদিন পর্যন্ত কি ধরনের সাফল্য দেখেছেন, এবং যেটা অমিত শাহ বলছেন 2026-এর 21শে মার্চ পসিবল কি পসিবল নয়, আপনার এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা কি বলে? প্রথমেই বলি, সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বিকাশ বাবু স্বনামধন্য ব্যক্তি এবং যারা এখানে আরো অন্যান্য লোকজন আছেন, এরা না একটা মুখের একটু যান দাঁড়া, একটু যান কেওনঝড় মালকানগিরি, একটু যান মহারাষ্ট্রের গড়চিরোলি, আর ওই গরিব মানুষদের আপনি দর্শনের কথা বলতে চান। এরা কোন রাজ্যে থাকে দর্শনের কথা বলছেন? 2010-এ দান্তেওয়াড়াতে যেখানে ওই চিন্তলনাড়ে 76 জন সিআরপিএফ জওয়ান টুকরো হয়ে গেছিল, তাদের বডিগুলো বস্তায় করে আনতে হয়েছে, এবং তারপর জেএনইউতে প্রসেশন বেরোয় নকশাল আইসার, এবং সেখানে মাওবাদ জিন্দাবাদ করে এবং আওয়াজ করে। নিয়মগিরি, উড়িষ্যার নিয়মগিরিতে বেদান্তার মাইনিং এর জন্য এই রাজকুমার, এই একটা আছে অপদার্থ রাজকুমার, সেই রাজকুমার চলে গিয়ে বলেছিল মাওবাদীদের যে আমি তোমাদের চৌকিদার হবো দিল্লি। তারপর কত হাজার কোটি টাকার বিনিময়ে নিয়মগিরির মাইন্স চলে যায়, সেটা নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি। আর প্রশ্নটা কোথায় জানো তো, আবার এখানে বলা হচ্ছে মাওবাদীরা আমাদের 300 জনের শহীদ বেদী, আবার যে মাওবাদী বুদ্ধবাবুকে রাষ্ট্রের কুকুর বলছে, তারকে বাঁচানোর জন্য বা তার সঙ্গে লড়বার জন্য সব এক হাত হয়ে যাচ্ছে। সমস্যাটা না, এরা ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ দিয়ে দ্বন্দ্বে রয়ে গেল, টু বি আর নট টু বি। মাওবাদীদের কাছে যাব না যাব না। দেখুন, যেখানে ঘোষণা অমিত শাহ 370 অবলুপ্তির ঘোষণা হয়েছিল, এবং 370 অবলুপ্তি এদের কান্নাকাটি সত্ত্বেও হয়েছে, কাশ্মীর আজকে শান্ত, আর আজকে এটা হবেই, কেউ আটকাতে পারবে না। যারা চিৎকার করা ঘরে বসে চিৎকার করুক, এটা হবেই। মাওবাদীদের দর্শনের কথা বলতে গেলে, বোঝাতে গেলে যান বিকাশবাবু, একটু চিন্তলনাড়ে যান, দান্তেওয়াড়া যান, কেওনঝড়ে যান, নিরাপত্তা রক্ষী ছাড়া ওখানে গিয়ে একটু দার্শনিক ক্লাস নিন, তারপর তো ঘরে বসে এই সমস্ত বিপ্লব করাটা খুব সহজ। আমরা জানি আমাদের ফোর্সেসের লোকরা কিরম ভাবে প্রাণ হারায়, সাধারণ মানুষ কিরম ভাবে প্রাণ হারায়, এবং কি ভয়াবহ অবস্থা, এবং অবস্থাটাকে জিয়ে রাখবে এই সমস্ত লোকজন, যাদের এক কথায় বলা যায় যারা মাওবাদীদের দালাল, এরা বেশি ভয়ঙ্কর, যে আরবান নকশাল, এরা বেশি ভয়ঙ্কর। অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ, খুব স্পেসিফিক্যালি একদম টু দা পয়েন্ট বললেন। আমার মনে হয় সত্যি সত্যি চিন্তার কারণ রয়েছে তাদের, যাদের অসহায়তা রয়েছে, যাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে, যারা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে, তাদের কাছে চিন্তার জায়গা রয়েছে। কিন্তু বাকি এই মুহূর্তে সত্যি সত্যি কড়া বার্তা, এই কড়া বার্তাটা দরকার ছিল।
এবং এর আগে যা যা কিছু বলেছেন সেগুলো এক্সিকিউট হয়েছে। অতএব আশা রাখছি, আমরা অপেক্ষাও করব 2026 সালের 21শে মার্চ পর্যন্ত। সময় শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।